সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৩৬টি আসন পেয়েছে বিএনপি। এই ৩৬টি আসনের বিপরীতে দলটি ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং সেটি ঘোষণাও করেছে। যখনই বিএনপি এই প্রার্থী তালিকাটি ঘোষণা করে তখনই এর মধ্যে ৪ জন নারী প্রার্থীকে নিয়ে চরম বিতর্ক উঠেছে। খোদ তাদের দলের নেতারাই এই নিয়ে সমালোচনা করছেন যে বিএনপি গত ১৭ বছরে যারা আন্দোলনে মাঠে ছিলেন, বিএনপির জন্য রাস্তায় থেকেছেন, কারাগারে গিয়েছেন, সংসার ভুলে গিয়েছেন, সেই সব নারী নেত্রীদেরকে মূল্যায়ন না করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা কখনো বিএনপি করেনি এবং সুবিধাভোগী এরকম কয়েকজনকে বিএনপি মনোনয়ন দিচ্ছে এবং সংসদে নিয়ে যাচ্ছে, এমপি করছে। এতে বিএনপির যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে, যারা পরিবার ভুলে যারা রাজনীতি করেছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা দাবি করছেন। এই ৪ জন নারী এমপিকে এবং কার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে এবং কে কেমন বিএনপি করেছে বা কার বিরুদ্ধে কেমন অভিযোগ রয়েছে সেসব নিয়ে আলাপ করব। সর্বোপরি যেহেতু দল থেকে এটা নিয়ে সমালোচনা উঠেছে, দলের নেতাকর্মীরাই, আমি দেখেছি ছাত্রদল, যুবদল এবং বিএনপির অনেক পোস্টেড নেতা এ নিয়ে সমালোচনা করছেন। দল কি এই নিয়ে, কেন্দ্রীয় বিএনপি কি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে কি না, কিংবা যে তারা যে কয়েকজনকে নিয়ে সমালোচনা উঠেছে তাদেরকে পরিবর্তন করবে কি না, সেটা নিয়ে আলাপ করব। প্রথমে জানি কোন ৪ জনকে নিয়ে সমালোচনা উঠেছে। একবারে সর্বপ্রথম যিনি গোপালগঞ্জ এর কাশিয়ানী থেকে, মতুয়া সম্প্রদায় থেকে যিনি নমিনেশন পেয়েছেন, অর্থাৎ বিএনপির এই নারী সংরক্ষিত নারী আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, প্রার্থী হয়েছেন, সব কিছু ঠিক থাকলে তিনি এমপি হতে যাচ্ছেন, সেই সুবর্ণা শিকদার ঠাকুরকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক উঠেছে। দ্বিতীয়ত, বান্দরবানের মাধবী মারমাকে নিয়ে বিতর্ক উঠেছে। ৩ নম্বরে সাংবাদিক জিল্লুর রহমান, তৃতীয় মাত্রার টকশো উপস্থাপক, তারপরে তিনি তার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে তিনি নীতি গবেষণা করেন বলে জানিয়েছেন। তার স্ত্রী ফাহমিদা হক, তাকে মনোনয়ন দেওয়া নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। সাংবাদিকরা সমালোচনা করছেন, মিডিয়া ব্যক্তিত্বরা সমালোচনা করছেন, বিএনপির নেতাকর্মীরাও সমালোচনা করছেন। চতুর্থত, তিনি যাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তিনি বিএনপির পোস্টেড নেত্রী নাদিয়া পাঠান পাপন, তাকে নিয়েও সমালোচনা হচ্ছে, তবে তাকে নিয়ে তুলনামূলক অনেক কম। তাকে নিয়ে সমালোচনা কি এবং এদেরকে নিয়ে সমালোচনা কি সেটাই আমি বলছি। এই যে গোপালগঞ্জের কাশিয়ানী মতুয়া সম্প্রদায়ের যে নেত্রী সুবর্ণা শিকদার ঠাকুর, তাকে নিয়ে যে বিতর্ক ওঠাটাই খুবই স্বাভাবিক। তিনি ২০২২ সালে আওয়ামী লীগের কাশিয়ানী উপজেলার একটি কমিটি হয়েছিল ৩০ নভেম্বর ২০২২ সালের একেবারে শেষ দিকে। তো সেই সময়ে যে কমিটি হয়েছিল সেই কমিটিতে তিনি আওয়ামী লীগের পদ পেয়েছিলেন, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক হয়েছিলেন। সেখানে তিনি, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তার বেশ কিছু বক্তব্য ভেসে বেড়াচ্ছে। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বলছেন। তিনি যেই দল করেন সেই দলের নেত্রীর হাতকে শক্তিশালী করতে বলবেন, আওয়ামী লীগের রাজনীতিকে প্রমোট করবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু বিএনপির এত নারী নেত্রীরা থাকতে বিএনপি কেন আওয়ামী লীগের একজনকে নিতে গেল? ধরলাম বিএনপির মতুয়া সম্প্রদায় থেকেই একজনকে লাগতো, সেখানে কি এমন কেউ ছিল না যেটা আসলে বিএনপি আগে থেকেই করতেন কিংবা বিএনপির প্রতি তার সমর্থন আছে, এরকম কেউ কি সেখানে ছিল না? ধরলাম তাও নেই, তাহলেও কি সেখানে এমন কোনো নিরপেক্ষ নারী ছিলেন না যিনি আসলে শিক্ষিত, যার জানাশোনা আছে, রাজনীতির বিষয়ে খুবই সচেতন, সেরকম নিরপেক্ষ কাউকেও কি বিএনপির তাদের দলে জয়েন করিয়ে কি সেখানে নিতে পারতো না? অবশ্যই পারতো। বিএনপি কেন এই পোস্টেড নেত্রীকেই নিল? এখানেই সমালোচনা। অনেকেই অনেক কথা বলছেন, আওয়ামী লীগের নেতারা বলছেন আওয়ামী লীগ এই সুবর্ণা শিকদার এই ঠাকুরকে বিএনপিকে উপহার দিয়েছে। আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর স্ট্যাটাস দেখেছি, তারা বলছেন আমরা একজন এমপি বিএনপিকে উপহার দিয়েছি, বিএনপির অভাব রয়েছে, এরকম কথাবার্তা বলছেন। কেউ কেউ সমালোচনা করছেন এইরকম যে ওই যে মতুয়া সম্প্রদায়, সে মতুয়া সম্প্রদায় ২০২১ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসেন, তখন তিনি কিন্তু ওই কাশিয়ানীতে গিয়েছিলেন। মতুয়া সম্প্রদায়ের যে মন্দির ওড়াকান্দি হরিচাঁদ মন্দির, সেই মন্দিরে তিনি ২৭শে মার্চ গিয়েছিলেন এবং পূজা করেছিলেন। কেউ কেউ কানেকশনটা ওইখানেই খুঁজছেন যে এটা সম্ভবত ভারতের নিয়োগ, এবং বিএনপিকে বলেছে যে ভারত, তুমি মতুয়া সম্প্রদায় থেকে এদেরকে নাও, আমরা তোমাদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হব। কেউ কেউ কিন্তু এটা বলছেন।
তো আমি ধরলাম বিএনপি আসলে এগুলোর ধারে কাছেও নেই। আওয়ামী লীগ নেত্রী বিএনপি বিবেচনা করে নাই, বিএনপি দেখলো যে ওইখান থেকে একজন নেওয়া দরকার, বিএনপি ভারতের চাপে এটা করে নাই। তাহলে বিএনপি শুধু শুধু কেন এই বিতর্কের মধ্যে পড়লো? এটাই বড় প্রশ্ন। এই নারী নেত্রী তিনি আওয়ামী লীগের, এবং তিনি আওয়ামী লীগ করতেন, তার আলাদা রাজনৈতিক আদর্শ রয়েছে। তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন, সেটার কাগজপত্র আসলে কেউই দেখাতে পারবে না, কেননা আওয়ামী লীগের নেতারাই তো পালিয়ে গেছেন। পদত্যাগ তিনি কার কাছে করবেন? তিনি কাগজ জমা দিয়েছেন কার কাছে? আবার বিএনপিতে কবে কিভাবে জয়েন করলেন সেটাও কিন্তু মানুষ জানে না। অর্থাৎ তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে। দ্বিতীয়ত, বান্দরবান থেকে একজনকে বিএনপি নমিনেশন দিয়েছে। বিএনপির এই যে ৩৬ জন যে নারী এমপি বা যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে খুবই ইনক্লুসিভনেস দেখা গেছে। এখানে বিএনপি সব ধর্মকে ক্যাচ করেছে এবং অনেক জায়গার নারী নেত্রীদেরকে তারা এখানে নিয়ে এসেছে, দেশের তৃণমূল থেকে তারা নিয়ে এসেছে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেত্রীদেরকেও নিয়ে এসেছে। খুবই ভালো কথা, কিন্তু বিএনপি তো করতে হবে। এই যে বিএনপির মধ্যে আপনি একটা জিনিস ছড়িয়ে দিলেন, সুবিধাভোগীরা আগে আওয়ামী লীগ করেছে এরকম লোকেরা বিএনপিতে এখন উড়ে এসে জুড়ে বসে যাচ্ছে। তাহলে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জেল খেটেছেন, যারা পালিয়ে বেরিয়েছেন, যাদের ফ্যামিলির মানুষজন এই শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখন কোথায় যাবেন? এই যে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলা থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, মাধবী মার্মা, সেখানকার স্থানীয় লোকরাই বলছেন তিনি কখনো বিএনপির রাজনীতিই করেননি, তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট ছিলেন, এবং এই আদালতের যে এপিপি সেটা তিনি আওয়ামী লীগের আমলে হয়েছিলেন, এবং এটা আওয়ামী লীগের কারণেই তিনি হতে পেরেছিলেন। জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাকে এখন বিএনপি এমপি করছে। তো সেখানে বিএনপির যে নেত্রী আছেন, তিনি বলছেন যে মনোনয়ন বঞ্চিত বিএনপির রাজপথের লড়াকু নেত্রী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লিনা, তিনি বলছেন দলের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, তবে ভবিষ্যতে রাজনীতিতে ত্যাগীদের খুঁজে পাওয়া যাবে না। আমি দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, রাজপথে খেয়ে না খেয়ে সংগ্রাম আন্দোলন করেছি। দলের সুসময়ে মূল্যায়ন হবে এটাই প্রত্যাশা ছিল, কিন্তু দল যেটি ভালো মনে করেছে সেটিই করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তিনি বলছেন দলের দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগীদের অগ্রাধিকার দিয়ে মহিলা আসনে মনোনয়নের জন্য তালিকা পাঠানো হয়েছিল। দলের নীতি নির্ধারকরা যেটি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেটিকে সাধুবাদ জানাই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ জেলা বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলছেন তারা তালিকা দিয়েছেন, এই তালিকায় মাধবী মার্মার নাম নেই, তারা ত্যাগীদের নাম দিয়েছেন। এখন মাধবী মার্মাকে বিএনপি নমিনেশন দিয়েছে, অর্থাৎ প্রার্থী করেছে। ৩ নম্বরে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক। তিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। খোঁজ নিয়ে যেটা জানা যাচ্ছে তিনি এই পদে নতুন এসেছেন। আমাকে অনেকেই এই বিষয়টা জানিয়েছেন যে তিনি নতুন যুক্ত হয়েছেন বিএনপিতে, সম্ভবত তাকে এমপি করা হবে সেজন্যই কয়েক মাস আগে তড়িগড়ি করে বা কিছুদিনের মধ্যে তাকে এই পদে নিয়ে আসা হয়েছে, এটা অনেকেই বলেছেন, তবে আমি এর সত্যতা যাচাই করতে পারিনি। একজন সাংবাদিক যিনি টকশো উপস্থাপনা করেন, যিনি নিরপেক্ষতা দেখান এবং নিরপেক্ষ সাংবাদিক হিসাবে নিজেকে উপস্থাপন করেন, তিনি তার স্ত্রী সংসদে যাচ্ছেন। আমি মনে করি না যে স্বামী নিরপেক্ষ হইলে স্ত্রী দলের পক্ষপাতিত্ব করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। গণতন্ত্রে এটা খুবই স্বাভাবিক। তবে বিএনপিতে কি নেত্রীর আকাল পড়েছে যে ফাহমিদা হককে গত ১৭ বছর রাজপথে দেখা যায়নি, গত ১৭ বছর কোনো আন্দোলনের সামনের সারিতে দেখা যায়নি, পেছনের সারিতে কেউ দেখেছে কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, তবে আমি দেখতে পাইনি। এরকম একজনকে বিএনপি এখন নমিনেশন দিয়ে এমপি করে সংসদে নিয়ে যাচ্ছে। বিএনপিতে কি আর কেউ নেই যে এমপি করে সংসদে নিয়ে যাওয়ার মতো? ফাহমিদা হক পর্যায়ের কথা বলতে পারেন বা লিখতে পারেন বা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং আছে এরকম কি আর কেউ নেই? অবশ্যই আছে। তাহলে বিএনপি কেন তাকে চুজ করলো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। চতুর্থত যাকে নিয়ে সমালোচনা হচ্ছেন তিনি একজন আওয়ামী লীগ নেত্রীর কন্যা, কিন্তু তিনি বিএনপি করেন। তিনি
ঢাকার একটি মহিলা কলেজে পড়েছেন। সে সময় তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য এবং তার নাম হচ্ছে নাদিয়া পাঠান পাপন। তার মা তিনি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা বিএনপির এই আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের পদে রয়েছেন এবং তিনি সেখানকার সম্ভবত সভাপতি, বিজয়নগর উপজেলা মহিলা লীগের সভাপতি। তো আমরা দেখেছি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে, যিনি পুরা ফ্যামিলি যার আওয়ামী লীগ, কিন্তু তিনি কঠিন সময়ে বিএনপির ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন। এতে খুব আহামরি অসুবিধা হওয়ার কথা না। এই নেত্রী তিনি আসলেই ছাত্রদল করেছেন, ছাত্রদল করে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে এখন যুক্ত হয়েছেন। শুধুমাত্র তার মা আওয়ামী লীগ করার কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। এই সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে হচ্ছে। তবে সমালোচনা মানুষ অনেক সময় করে, কিন্তু তিনি যে বিএনপি করে এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ তাকে নিয়ে সমালোচনা হইলেও সেটা কিন্তু তাকে বিএনপি তার দলের নেত্রীকে এবং যিনি আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন, মিছিল মিটিংয়ে ছিলেন, এরকম একজনকে চুজ করেছে। সেই জায়গা থেকে এটা বিএনপির রাইট ডিসিশন নিয়েছে। তবে সমালোচনা হচ্ছে, বাকি তিনজনকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। তবে প্রশ্ন হইল এখান থেকে কি কেউ বাদ যাবেন কিনা। সমালোচনা যে আকারে হচ্ছে, বিএনপি হয়তো কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে। তবে বিএনপির একজন নেতা শহীদুল ইসলাম বাবুল, তিনি গতকালই একটি টক শোতে এসেছেন এবং এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি এখন বিএনপির সঙ্গে রাজনীতি করছেন। তো তিনি এটাকে অনেকটা হালকা করে দেখছেন। তাহলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেত্রীরা কেন বিএনপির সঙ্গে রাজনীতি করতে পারবেন না? অর্থাৎ এটাকে তারা খুব সহজভাবে দেখছেন এবং খুব আহামরি মানুষ যেভাবে এটাকে একেবারে কঠিন সমালোচনা করছে, সেভাবে কিন্তু বিএনপি দেখছে না। অর্থাৎ এখানে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। যদি পরিবর্তন করেই থাকে, আমার কাছে মনে হচ্ছে সুবর্ণা শিকদার ঠাকুরকেই হয়তো বা বিএনপি পরিবর্তন করতে পারে। এর বাইরে কাউকে পরিবর্তন করবে বলে আমার কাছে মনে হয় না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।